আর সহ্য হচ্ছে না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘরে এক ফোঁটা পানি নেই। ছেলেকে কি খেতে দেব? কি আর বলবো ভাই সব, আসমান যদি মুখ ফিরিয়ে নেই, আমরা আর কি করতে পারি? এমন সর্বনেশে খরা আমার এই দীর্ঘ জীবনেও দেখিনি। খরা তো কতই দেখেছি, কিন্তু এমন পানি শূন্য অবস্থা দেখিনি। আগে পুকুরে পানি থাকতো, বিলে পানি থাকতো, এখন তো সব শুকিয়ে চৌচির। টিউবওয়েল গুলো যেন মরা সাপের মতো শুধু ফস ফস করে গরম হাওয়া ছাড়ছে। কি আর হবে এসব আলোচনা করে চাচা? মেঘের মালিক যিনি, তিনি পানি না দিলে আপনারা সভা করে কি মেঘ নামাতে পারবেন? সব সময় হাসি তামাশা ভালো লাগে না। গ্রামের লোক পানির অভাবে মরতে বসেছে, আর তোর মুখে হাসি ফুটছে। সমস্যা কত বড় তুই বুঝতে পারছিস না? সমস্যা তো বুঝতে পারছি, কিন্তু আপনাদের মতো পুরনো কাসন্দি ঘেটে হাহুতাশ করে তো লাভ নেই। যা হওয়ার তাই হবে। একটা উপায় আছে, তবে সে পথের কথা মুখে আনতেও আমার বুকটা কেঁপে উঠে। কি উপায় চাচা? খুলে বলেন না। যখন মরণ এমনিতে হবে, তখন আর ভয় পেয়ে কি লাভ? এই গ্রামের ওই পূর্ব পারের সীমানার জমিদার বাড়ির কুয়োটা। চুপ করো। এই অলক্ষণে জায়গার নাম মুখে আনতেও ভয় করলো না? ভুলে গেছিস আমাদের বাপদাদারা কি বলে গেছিল? এই কুয়ার যে শাকচুন্নি থাকে, সেই মানুষের গন্ধ পেলে ঘাড় মোটকে হাড় মাংস চিবিয়ে খায়। এই আধুনিক যুগে এসে আপনারা এসব গেও গল্প বিশ্বাস করেন? শাকচুন্নি? আরে এসব কিছু না, কুয়োটা হয়তো অনেক গভীর, তাই পানি শুকায়নি। তুই থাম ছোকরা, তোর বয়সের সমান আমার অভিজ্ঞতা। যা জানিস না, যা দেখিসনি, তা নিয়ে তর্ক করিস না। আরে চাচা, অসম্ভব কি? চোখের ভুল অন্ধকারে কত কিছুই তো মনে হয়। না, আমি এই গ্রামের মাতবর হিসেবে বেঁচে থাকতে কাউকে মৃত্যুর মুখে যেতে দেব না এক ফোঁটা পানির জন্যে। আমি এই গ্রামের ছেলেদের বলি দিতে পারবো না। তার চেয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ভালো। চলো সবাই, বাড়ি চলো। দেখছেন তো রিফাত ভাই, বুড়োরা কেমন ভয়ে কাঁপছে। আরে ওদের যুগ শেষ, ওদের জীবন ভয়ের ভিতরেই থাকে। আমরা নতুন যুগের ছেলে, আমরা এসবে ভয় পাই না। চল, কাল দুপুরে আমরা একবার গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। যদি পানি থাকে তাহলে তো কপাল খুলে যাবে। দুনিয়াটা সাহসীদের জন্যে, ভীতুদের জন্যে নয়। কি রে, আজও পানি জুটলো না? আর বলিস না বোন, সকাল সকাল উঠে মাইল খানেক হেঁটে গিয়েছিলাম উত্তরপাড়া টিউবওয়েলটায়। সেখানেও অনেক লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা পর আমার পালা যখন এলো, তখন ওটাও বন্ধ হয়ে গেল। ছেলেটা কাল থেকে পানি পানি করে গলা শুকিয়ে ফেললো। কি দিয়ে ওর প্রাণটা বাঁচাবো? আমার বাড়ির অবস্থাও এক। তোর ভাইজান তো জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। ডাক্তার বলেছে বেশি করে পানি খাওয়াতে, কিন্তু পানি কোথায় পাবো? মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের উপর রুষ্ট হয়েছেন। একটা কথা বলবো রহিমা, যদি সাহস পাস? কি কথা আপা? এই অবস্থায় আর ভয়ের কি আছে? আমি জমিদার বাড়ির ওই কুয়োটার কথা ভাবছিলাম। কাল রাতে জহির ভাইকে বলতে শুনলাম ওখানে নাকি পানি আছে। সর্বনাশ! কি বলছো আপা? ওই শাকচুন্নি টেরায় যাব? মরণের ভয় করে না? লোকে বলে ওদিক দিয়ে গেলে নাকি শরীর ভারী হয়ে আসে, কেমন যেন পচা একটা গন্ধ পাওয়া যায়। কিন্তু ছেলেটার এই শুকনো মুখটা দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে। রহিমা, এভাবে তিলে তিলে মরার চেয়ে একবার চেষ্টা করে দেখলে কি হয়? আমরা তো আর চুরি ডাকাতি করতে যাচ্ছি না, শুধু এক কলসি পানি নেব। তৃষ্ণার্তকে পানি দিলে তো পুণ্য হয়। শাকচুন্নি হলো, তার কি দয়া মায়া নেই? তোমার কথা শুনে আমারও মনে হচ্ছে আর ভয় পেয়ে লাভ নেই।
ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে শাকচুন্নি কেন? আজরাইলের সাথেও লড়তে পারবো। চলো তাহলে। তাহলে চল, ঠিক দুপুর বেলায় যাব। এই খা রোদের সময় ওইদিকে কেউ যাবে না, আমরা চুপি চুপি কাজ সেরেই চলে আসব। তাই চলো, যা আছে কপালে। হয় পানি নিয়ে ফিরবো, নয়তো আপা, আমার পা দুটো আর চলছে না। কেমন যেন মনে হচ্ছে চারপাশে কেউ ঘুরছে। চলো আপা, বাড়ি ফিরে যাই। আর একটু চল বোন, ভয় পেলে চলবে না। সন্তানের মুখটার কথা মনে কর। ওই তো কুয়োটা দেখা যাচ্ছে। এ কি করে সম্ভব? সারা গ্রাম খরায় হাহাকার হয়ে আছে, আর এখানে বর্ষাকাল। এ নিশ্চয়ই মায়া। মায়া হোক বা সত্যি, এখন আমাদের পানি চাই। তাড়াতাড়ি পানি তুলে নি, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। হ্যাঁ, বেচারি সন্তানের জন্য এসেছে, লোভে পড়ে নয়। শুধু বাচ্চার জন্য একটু পানি নিতে এসেছে। থাক, আমি ওদের কোনো ক্ষতি করব না। চল, হয়ে গেছে বোন, দৌড় দি, পিছনে তাকাবি না। তোরা যে সাহস দেখিয়েছিস তার তারিফ করছি, কিন্তু এমন কাজ আর করিস না। আজ কপাল ভালো ছিল তাই তোরা ফিরে এসেছিস। কি করব মাতব্বর সাহেব, নিরুপায় হয়ে গিয়েছিলাম। দেখলেন তো আমি কি বলেছিলাম? সব তোমাদের মনের ভয়, সব কুসংস্কার। শাকচুন্নি থাকলে কি আর ওরা পানি নিয়ে জ্যান্ত ফিরে আসতে পারতো? আরে এটা একটা সাধারণ কুয়া। রিফাত ভাই একদম সঠিক বলেছে। এখন যখন প্রমাণিত হয়ে গেল যে ওখানে ভূত প্রেত কিছুই নেই, তাহলে আর ভয় কিসের? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শুধু এক দু কলসি পানি দিয়ে কি হবে? তাতে তো তৃষ্ণাও মিটবে না, চাষও হবে না। আমাদের সবার জমির তো ফসল শুকিয়ে খাক হয়ে গেল। তুই কি চাস রিফাত? কাল আমরা একটি শ্যালো মেশিন নিয়ে কয়েকশো ফুট পাইপ নিয়ে যাব। মেশিন লাগিয়ে সব পানি তুলে আমাদের জমিতে দিয়ে দিব। ফসলগুলো বাঁচবে, আর যে পানি বেচে 2 পয়সা কামাতেও পারবো। সর্বনাশ, কি বলছিস তুই? তোর মাথায় কি শয়তান চেপেছে? ওই পানি খাওয়ার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ওই প্রাণী নিয়ে ব্যবসা করার কথা ভাবলি কি করে? যদি সত্যি ওখানে কেউ থাকে, সে তবে আস্ত রাখবে না। রিফাত, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, লোভ করিস না, প্রকৃতির বিরুদ্ধে যাস না, এতে গ্রামে বড় অমঙ্গল হবে। রাখেন তো আপনাদের মঙ্গল অমঙ্গল। এখন যখন আমরা নিজেদের ব্যবস্থা নিজেরা করছি, তখন আপনাদের ভয় লাগছে। যারা আমাদের সাথে আছো তারা চলো, কাল সকালে এর একটা ব্যবস্থা করতে হবে। ভাই, জায়গাটা কেমন থমথমে লাগছে। তাড়াতাড়ি কাজ সেরে কেটে পড়ি, চলো। আরে ভয় পাস না তো, ভূত থাকলে কালকে আসতো। দেখছিস না কেউ কোথাও নেই? তাড়াতাড়ি পাইপগুলো কুয়ায় নামা। রিফাত ভাই, আবহাওয়াটা কেমন হয়ে গেল, চলো সব বন্ধ করে পালাই। আরে মেঘ করেছে, বৃষ্টি নামবে হয়তো। ভয় পাচ্ছিস কেন? মেশিন চালা। আমার পানি তোরা নষ্ট করতে এসেছিস? তোদের এত বড় সাহস! দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। বাঁচাও, বাঁচাও রিফাত ভাই, বাঁচাও। আমি নিজের চোখে দেখেছি মাতবর সাহেব, করিমকে ও আমাদের চোখের সামনে একটি আছাড় মেরে গলা ভেঙে দিল। কি ভয়ঙ্কর রূপ তার, 2 চোখ যেন আগুনের ভাটা। আমি তো ওদের আগেই বারণ করেছিলাম,
এক ফোঁটা কথাও তারা শোনেনি। লোভ, তোদের লোভে আজ করিমের প্রাণটা গেল। এখন কি হবে? এই রাক্ষসী তো এখন আরো ক্ষেপে গেছে, হয়তো পুরো গ্রামকে শেষ করে দেবে। এখন আর একে অপরকে দোষ দিয়ে লাভ নেই জহির, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা এভাবে বসে থাকতে পারি না। করিমের মৃত্যুর প্রতিশোধ আমাদের নিতেই হবে। আর এই কুয়ার দখল না করতে পারলে আমরাও পানি পাবো না, শান্তিতেও থাকতে পারবো না। কিন্তু কিভাবে মাতবর সাহেব? সে তো মানুষ নয়, তার সঙ্গে অস্ত্র দিয়ে লড়াই করা যাবে না। অস্ত্র দিয়ে নয়, জাদু দিয়ে লড়াই করতে হবে। আমি লোক মারফত খবর পেয়েছি, পাশের এলাকায় ওঝা নামে একজন মহাশক্তিধর তান্ত্রিক আছে। উনি নাকি বড় বড় জিন ভূতকে নিমিষে বোতলবন্দি করে ফেলেন। আমি কাল সকালে লোক পাঠাবো, যত টাকা লাগুক ওনাকে আনতেই হবে। হ্যাঁ মাতবর সাহেব, তাই করুন। ওই ডাইনিকে শেষ করতেই হবে। আমরা আপনাদের সাথে আছি। এই হলো সেই কুয়ো যার মধ্যে সেই সামান্য শাকচুন্নি থাকে। আমার নাম শুনলেই তো ভয়ে পালানোর কথা। ওস্তাদ, আপনি সাবধানে থাকবেন, সে অতি ভয়ঙ্কর। আরে মাতবর, তুমি চুপ করে শুধু খেলা দেখো। আমার কাছে কোনো ভূত প্রেতই ভয়ঙ্কর নয়। আমার মন্ত্রের আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। আয়, কোথায় লুকিয়ে আছিস তুই পিশাচিনী? বেরিয়ে আয়, আজ তোর শেষ দিন। আজ তোকে বোতল বন্দি করে মাটির 7 হাত নিচে পুঁতে দেব। তোর সব শক্তি আমি কেড়ে নেব। আয়, সাহস থাকলে আমার সামনে আয়। এ রে তুই আমার শান্তিতে ব্যাঘাত ঘটাস? এত বড় সাহস? ওস্তাদ, ওস্তাদ আপনি শুনছেন? হ্যাঁ, শুনেছি। তাহলে মুখ খোলার সাহস হয়েছে। আমি তোর মৃত্যু, তোকে বোতল বন্দি করতে এসেছি। কত মানুষ এলো গেল, কত লোক আমার জলে লোভ দিল। তুই তো সামান্য এক মাটির মানুষ। তোর মন্ত্র আমার কাছে শিশুর কান্না ছাড়া আর কিছুই না। ফিরে যা, নয়তো তোর শরীরটাই তোর কবর হবে। তুই আমার শক্তিকে অপমান করিস? দেখ তাহলে আমার ক্ষমতা। আমার কুয়োর জল নিয়ে খেলা? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বন্দি করতে এসেছিস? তোর মরণ ঘনিয়ে এসেছে। এ কি শক্তি! ছাড়, ছাড়। শোন তোরা, লোভী মানুষের দল, এই কুয়োর পানি তোদের খাওয়ার জন্য, প্রাণ বাঁচানোর জন্য। তোরা ভরা ভরে কলসি ভরে পানি নিয়ে যাবি, আমি কিচ্ছু বলবো না। কিন্তু মনে রাখিস, যদি আর কোনোদিন কোনো লোভে এখানে মেশিন বসিয়ে অন্য কোনো উপায়ে আমার কুয়োর পানি অপচয় করতে আসিস, তবে তোদের কঙ্কাল এই কুয়োর নিচে জমা হবে। এটাই আমার শেষ হুঁশিয়ারি।